তো ভারতের শাসন বিভাগ যেটা রয়েছে, সেই শাসন বিভাগ থেকে তোমাদের আগেও বলেছি যে একটা বড় প্রশ্ন অবশ্যই হবে আর দুটো এমসিকিউ হবে। তো আর একটি বড় প্রশ্ন, বেশ কয়েকটা প্রশ্ন এই অধ্যায় থেকে করতে হবে, তোমাদের 4টা প্রশ্ন দেবে অধ্যায় থেকে। তো যেটা পড়াবো সেটা হচ্ছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। বা থাকতে পারে প্রশ্ন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও ভূমিকা আলোচনা করো, বা ভূমিকা আলোচনা করো, অথবা প্রশ্ন থাকতে পারে লোকসভার ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। দেখো, যেটা হচ্ছে কি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করে শুধু আর থাকলো। আবার যদি দেয় লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো, তাহলে সেখানে হবে 5 + 3 = 8, অর্থাৎ মোট হচ্ছে 8 নম্বরের একটা বড় প্রশ্ন। যাই হোক, তোমাদের থাকবে। তো লোকসভা, এখানে দুটো প্রশ্ন, আরও একটা প্রশ্ন বিধানসভার কার্যাবলীও কিন্তু, স্পিকারের কার্যাবলীও কিন্তু দিয়ে থাকে। প্রশ্নটা এসেও ছিল, বিধানসভার স্পিকার বা অধ্যক্ষের কার্যাবলী প্রায় একই রকম থাকবে দুটো প্রশ্ন। মোটামুটি যে কোনো বই থেকে দেখলেই তোমরা লিখতে পারবে, যদি তোমাদের যে কোনো একটা মুখস্থ করো তাহলে লেখা যা সম্ভব এটা। তো দেখো, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, আজকে দেখো ভূমিকায় দেখো কী লিখবে। লোকসভার সভাপতিকে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার বলা হয়, অর্থাৎ যিনি সভাপতি, মানে সভাপতিত্ব করেন। একটা সভা পরিচালনা করার জন্য সভাপতি দরকার, যে কোনো, আমাদের সাধারণভাবেও এটা রীতিনীতি একটা গড়ে উঠেছে। যে কোনো সভায় যদি সভা হয়, সেখানে সভাপতি একজন নির্বাচন করা হয় এবং তার অনুমতি নিয়েই সভা পরিচালিত হয়, তার মত অনুসারে। তো কীভাবে নির্বাচিত হয়? প্রত্যেক নবনির্বাচিত লোকসভায়, দেখো প্রথম যে লোকসভা নির্বাচন হবে, যে লোকসভা নির্বাচন হওয়ার পর, সাধারণ লোকসভা নির্বাচন হওয়ার পর, অনুষ্ঠিত হওয়ার পরে লোকসভায় নবনির্বাচিত সদস্যের মধ্য থেকে একজন অধ্যক্ষ, মানে স্পিকার, এবং একজন উপাধ্যক্ষ নির্বাচিত হন, মানে নিজেদের মধ্য থেকেই নির্বাচিত হয়ে থাকে। জওহরলাল নেহরুর মতে লোকসভার স্বাধীনতা এবং সম্ভ্রমের মুক্ত প্রতীক হল স্পিকার। ভারতের সংবিধানে এক বিশেষ মর্যাদা ও ক্ষমতার অধিকারী, তার পদমর্যাদা সুপ্রিম কোর্টের বিচারপতির সমতুল্য বলে অনেকে মনে করেন। স্পিকারের ক্ষমতার উৎস হল ভারতের সংবিধান এবং লোকসভার কার্যপরিধি সংক্রান্ত বিধি, এবং কিছু লিখিত ক্ষমতাও তার রয়েছে, মানে অলিখিত কিছু ক্ষমতাও রয়েছে। মানে আমাদের সংবিধান মানে লিখিত রয়েছে তার ক্ষমতার উৎস, এবং কার্য পরিচালনা সংক্রান্ত কিছু বিধি রয়েছে, সেই বিধিগুলোও তার উৎস, এবং অলিখিত তার ক্ষমতার কিছুগুলি উৎস রয়েছে। তো ক্ষমতা ও কার্যাবলীতে আমরা কী দেখব? প্রথমে দেখো, ওই যে ব্রিটিশ পার্লামেন্টের কমন সভায় স্পিকারের অনুকরণে ভারতের লোকসভার স্পিকারের পদটি গড়ে তোলা হয়েছে। এটা হচ্ছে কমন সভা, কারণ হচ্ছে কি আমাদের যে সংসদীয় গণতন্ত্র আমাদের দেশের সম্পূর্ণটা নেওয়া হয়েছে কিন্তু ব্রিটিশ শাসন অনুকরণে। সেখানেও কিন্তু দুটি কক্ষ রয়েছে, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। তো সেখানকার নিম্ন কক্ষের নাম হচ্ছে কমন সভা, যেমন ভারতের নিম্ন কক্ষের নাম লোকসভা। তার অনুকরণেই কিন্তু এটা স্পিকারের পদটিকে গড়ে তোলা হয়েছে। দেখো, তাকে নিম্নলিখিত কার্যাবলী পরিচালনা করতে হয়। নিম্নলিখিত কার্যাবলীর মধ্যে প্রথম হচ্ছে সভা পরিচালনা করা। তাহলে অধ্যক্ষ হলো লোকসভার সভাপতি। সভায় কী ধরনের প্রশ্ন করা হবে, কোন কোন প্রশ্ন উত্থাপিত হবে, কোন নোটিশের আলোচনার জন্য গৃহীত হবে, কোনো সংশোধনী প্রস্তাব গৃহীত হবে, ইত্যাদি বিষয়ে অধ্যক্ষের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। অর্থাৎ পার্লামেন্টের যে বিভিন্ন পদ্ধতিগুলি রয়েছে, সেই পদ্ধতিগুলি প্রশ্ন উত্তর পর্বে, যেমন কার প্রশ্নটা আগে বলতে পারবে সেই সম্পর্কে তিনি নির্ধারণ করে দেবেন। কোন নোটিশ আলোচনা হবে, দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব যেটা হয়, সেটা কারটা পাঠ করা হবে তিনি নির্ধারণ করে দেবে, এবং স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। অধ্যক্ষের এবার দেখো, অধ্যক্ষের যে কোনো সিদ্ধান্তকে আদালতের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে, অর্থাৎ সে ব্যাপারে আদালতে কিন্তু কোনো প্রশ্ন তোলা যায় না, বা আদালতে যাওয়া যাবে না। দ্বিতীয় কাজ কি হচ্ছে? সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এটা একটা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজ। সভা পরিচালনা করছে এবং সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখাও তার স্পিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দেখো, সভা যাতে সুষ্ঠুভাবে কাজকর্ম চলতে পারে সে বিষয়ে তাকে দৃষ্টি রাখতে হয়। কোন সদস্য আগে বলবেন, কোন প্রশ্ন অগ্রাধিকার দেওয়া হবে তিনি ঠিক করে দেবেন। সদস্যরা সবাই বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বা কোনো অপমানকর বা অসম্মানজনক উক্তি করলে তিনি তাকে কী করতে পারে? প্রত্যাহার
করার নির্দেশ দিতে পারে, অর্থাৎ কোনো কটু কথা বা খারাপ কথা বললে তিনি সেই কথাটা প্রত্যাহার করতে পারে, কিংবা কী করতে পারে যে শৃঙ্খলা রক্ষার জন্য তিনি কোনো ব্যক্তিকে তিরস্কারও করতে পারে, বকাবকি, এমনকি তাকে বহিষ্কারও করতে পারে সবার পক্ষ থেকে 10 দিন বা 15 দিনের জন্য সাসপেন্ড যেটাকে বলা হয়, সাসপেন্ড করারও কিন্তু ক্ষমতা রয়েছে। এরপর দ্বিতীয় পেজটায় দেখো সমস্যায়, হ্যাঁ, বহিষ্কারও করতে পারে, যেটা বললাম তোমাদের। এবার তৃতীয় পয়েন্টটা দেখো যে সবার সদস্যদের অধিকার রক্ষা, অর্থাৎ লোকসভার সদস্যরা যে বিশেষ অধিকার ভোগ করে তার রক্ষার দায়িত্ব স্পিকারের। সবার কোনো সদস্যের অধিকার ভঙ্গ করলে বা কেউ সবাই অবমাননা করলে সেই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ কিন্তু করতে পারে। যেমন হয়তো সভা চলাকালীন কোনো ব্যক্তিকে, মানে লোকসভার ব্যক্তিকে, তাকে গ্রেপ্তার করা যায় না স্পিকারের অনুমতি না নেওয়া পর্যন্ত। তাহলে এই যে সবার সদস্যদের অধিকার কিন্তু তিনি রক্ষা করেন। এবার দেখো অর্থ বিল সংক্রান্ত বিলটা কী রয়েছে, বলছে কোনো বিল কিনা, বলছে কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে বিতর্ক যদি দেখা দেয় সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু লোকসভা স্পিকারই গ্রহণ করে। এর আগে তোমাদের বলেছি যে বিল সাধারণত দুই প্রকার, সরকারি বিল এবং বেসরকারি বিল। আবার সরকারি বিল যেটাকে হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে কি আর্থিক বিল আর একটা হচ্ছে সাধারণ বিল। তা আর্থিক বিলের ক্ষেত্রে সেই বিলটা ভারতের সংবিধানের 110 নং ধারায় লেখা রয়েছে, উল্লিখিত মানে 7টি বিষয় রয়েছে, 7টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় থাকলেই সেটাকে অর্থ বিল বলা হয়। কোনো সময় আবার অর্থ বিল নিয়ে যদি বিরোধ সৃষ্টি হয় সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে কিন্তু স্পিকারের সিদ্ধান্তে কিন্তু সেখানে চূড়ান্তভাবে নেওয়া হবে। এরপর দেখো 5 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে কি লোকসভার ও রাষ্ট্রপতির সংযোগ রক্ষক হিসাবে কাজ করে। লোকসভা এবং রাষ্ট্রপতির মধ্যে তিনি সংযোগ রক্ষা করে থাকেন। রাষ্ট্রপতির দেওয়া বাণী, বক্তব্য, বার্তা ইত্যাদি স্পিকার নিজে লোকসভায় উত্থাপন করে, অর্থাৎ প্রথম অধিবেশনে যেমন একটা ভাষণ দেয় রাষ্ট্রপতি এবং তার বিভিন্ন রকমের রাষ্ট্রপতি যে বাণী প্রেরণ করে সেই বক্তব্যটা কিন্তু স্পিকারই কিন্তু তার হয়ে কিন্তু রেখে দেয়। অন্যদিকে আবার রাষ্ট্রপতির কাছে লোকসভার বক্তব্য স্পিকারের মাধ্যমে পেশ করতে হয়। মানে লোকসভার যদি কোনো বক্তব্য হয় তাহলে সেই স্পিকারই কিন্তু তার মাধ্যমে তার বক্তব্যটা রাষ্ট্রপতির কাছেই কিন্তু পেশ করে। এবার দেখো যৌথ অধিবেশন, বলছে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কিন্তু তিনি সভাপতিত্ব করেন। যৌথ অধিবেশনটা কি, এর আগে বলেছি তোমাদের যে যৌথ অধিবেশনটা কি। যৌথ অধিবেশন হচ্ছে কোনো বিল নিয়ে দুটি পক্ষের মধ্যে যদি বিরোধ সৃষ্টি হয়, অর্থাৎ একটি কক্ষে আইনটি পাস হলো, অপর পক্ষের আইনটি পাস হলো না, সেই সময় কী হবে রাষ্ট্রপতি একটা যৌথ অধিবেশনের আহ্বান করবেন। সেখানে কিন্তু উভয় কক্ষের সদস্য, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা উপস্থিত হবে, সেখানে ভোটাভুটি হবে। তাহলে সেখানেও কিন্তু কী করে, তিনি স্পিকার সভাপতিত্ব করেন। এবার দেখো প্রশাসনিক দায়িত্ব, লোকসভার যে কোনো কর্মচারী কাজ করেন তাদের প্রশাসনিক দায়িত্ব কিন্তু স্পিকারের, অর্থাৎ কর্মচারীদের অধিকার সুরক্ষা করার ব্যাপারটা তার হাতেই প্রশাসনিক দায়িত্বের মধ্যে রয়েছে। যেমন মার্শাল থাকে বা অন্যান্য কর্মচারী থাকে, তাদের অধিকার রক্ষা করা। তারপর আরও যেগুলো কর্মচারী থাকে কিংবা সংবাদ মাধ্যমে বসার ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন রকমের যে কাজগুলো প্রশাসনিক যেগুলো কাজ রয়েছে তার মাধ্যমে কিন্তু লোকসভার যাবতীয় প্রশাসনিক কাজ তার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এবার কোরামটা কি, কোরামটা হচ্ছে কোনো মিটিংয়ে কতজন সদস্য উপস্থিত হলে কোরাম বলা হয়। যেমন দেখো লোকসভার মিটিংয়ের কথা কত বলা হয়েছে, 1/10 কোরাম হচ্ছে। যদি লোকসভায় উপস্থিত 1/10 থাকলে তিনি সবার কাজ কী করতে পারে, যদি কম থাকে তাহলে সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। অর্থাৎ যেখানে ধরো যে আমাদের বর্তমানে 545 জন সদস্য লোকসভায় আছে বর্তমানে, তাহলে 545 জনের 10% যদি হয়, মানে এটা 1/10 মানে 10%, সেখানে 50 জন আর এদিকে আরও 5 জন, তাহলে 55 যদি না থাকে তাহলে কী হবে, সেখানে কোরাম হবে না, অতএব সভাটাকে তিনি সেই দিনের জন্য বন্ধ করে দেবেন। এরপর দেখো 9 নম্বর পয়েন্টটা দেখো, পদত্যাগ সংক্রান্ত ক্ষমতা যেটা রয়েছে। লোকসভার কোনো সদস্য তার কাছে যদি পদত্যাগপত্র পেশ করে, সেই পদত্যাগপত্র স্বেচ্ছামূলক কিনা তিনি তা অনুসন্ধান করে দেখেন, এবং পদত্যাগপত্র স্বেচ্ছা না হলে তিনি পদত্যাগপত্র দিতে অস্বীকার করেন। অর্থাৎ লোকসভার কোনো সদস্য তার পদত্যাগ তিনি করতেই পারেন, কিন্তু যদি স্বেচ্ছামূলক না হয়, অনেক সময় কি অনেক দলের কাছে চাপ নথি স্বীকার করে বা বাধ্য করায় সেই চাপ যাতে না থাকে সেটা কিন্তু দেখার দায়িত্ব
যদি দেখা যায় যে সেটা স্বেচ্ছামূলক না, সত্যি তার ব্যক্তিগত অসুবিধা রয়েছে, তাহলে তিনি তার সদস্য পদ সেখান থেকে ত্যাগ করতে পারেন। এরপর তৃতীয় পৃষ্ঠায় দেখো 10 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে কাস্টিং ভোট। কাস্টিং ভোট মানে নির্ণায়ক ভোট যেটাকে বলা হয়। তো কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন হলে তিনি ভোট গ্রহণের নির্দেশ দিতে পারেন। এবার দেখো স্পিকার সাধারণভাবে ভোট দিতে পারেন না, স্পিকার কিন্তু কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করে না। তবে কোনো প্রস্তাবের পক্ষে বিপক্ষে যদি সমান সংখ্যক ভোট পড়ে, যদি অচলাবস্থা সৃষ্টি হয়, তাহলে তার নিরসনের জন্য তিনি কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট দিতে পারেন। এটা হলে দেখো পার্লামেন্টের যৌথ অধিবেশনেই কিন্তু সেটা কিন্তু নির্ণায়ক ভোটটা তিনি দিয়ে থাকেন। কারণ হচ্ছে কি, পার্লামেন্টে দেখা গেল যে উভয় পক্ষের যখন মতবিরোধ সৃষ্টি হলো, দেখা গেল ভাগাভাগি হয়ে সমান সংখ্যক ভোট পড়ে গেল কোনো বিষয়ে যখন ভোটাভুটি হলো, যেহেতু ভোটাভুটির সিস্টেমটা কিন্তু তিনি নির্ধারণ করে দেয় ভোট হবে কি না। তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি সমান সংখ্যক যদি ভোট পড়ে যায় তাহলে কী হবে, দেখা গেল তাহলে কে জিতলো সেটা বোঝা মুশকিল হয়ে গেল। তখন কী হবে, সে নির্ণায়ক ভোট মানে ফাইনাল ভোটটি যার দিকে দিবে, অর্থাৎ পক্ষে বা বিপক্ষে যার দিকেই দেবে সেটাই সেই দিকে রায়টা যাবে, সেটাকে বলা হয় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট। এই পর্যন্ত যদি ক্ষমতা ও কার্যাবলী থাকে এই পর্যন্ত লিখলেই হবে। শুধু পদমর্যাদা দেখো, প্রথম প্যারাটা, পদমর্যাদার প্রথম প্যারাটা তোমরা লিখবে যদি শুধুমাত্র ক্ষমতা ও কার্যাবলী আসে, না হলে সবগুলো লিখতে হবে। দেখো, ভারতের লোকসভার স্পিকারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন। স্পিকার হিসাবে নিযুক্ত হওয়ার পর তিনি নিজ রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক কিন্তু ত্যাগ করেন। এটা হচ্ছে ইংল্যান্ডের একটা রীতিনীতি অনুসারে রয়েছে, তিনি রাজনৈতিক দলের সদস্য থাকেন না। ইংল্যান্ডে তো পুরোপুরি থাকে না, যদিও আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু থাকে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে উল্টোটা দেখা যায়, স্পিকার নিজের দলকেই বলার সুযোগ দেয়, অন্য দলকে হয়তো বলার সুযোগ দেয় না। কিন্তু এখানে নিরপেক্ষতা, স্পিকারের একটা নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে কি, রাজনৈতিক দলের সাথে সাধারণত সম্পর্ক তিনি রাখেন না। বলছে ওই দলের কোনো সভায় তিনি যোগদান করেন না। কোনো যদি সভা সমিতি হয়, অর্থাৎ বিভিন্ন মিটিং হয়, মিছিল হয় বা রাজনৈতিক মিছিল হয়, সেগুলোতে কিন্তু স্পিকার কিন্তু সেখানে কিন্তু যায় না। স্পিকারের সিদ্ধান্তে কোনো সমালোচনা সভাকক্ষে হোক বা সভাকক্ষের বাইরে হোক কোনো ক্ষেত্রেই করা চলে না। অর্থাৎ স্পিকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হবে কিন্তু সঠিক সিদ্ধান্ত, তা সভাকক্ষের মধ্যেই হোক বা সভাকক্ষের বাইরেই হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু তার কি সমালোচনা করা যাবে না। যদি কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কি অনৈতিক এবং অসাংবিধানিক বলা যেতে পারে, যেটা হচ্ছে কি সভা পরিচালনার কাজে একটা বিঘ্ন সৃষ্টি করার সময় ঘটেছে, না ঘটা নয়। ভারতীয় সংবিধানে কত রকমের মানে সংসদের মধ্যে কত রকমের অঘটন ঘটেছে, যেগুলো হচ্ছে কি সংসদীয় রীতিনীতির বিরোধী। কারণ সভা পরিচালনা করার জন্য অবশ্যই সভাপতির কথা শোনা উচিত, তিনি যা বলবেন, যা সিদ্ধান্ত নেবেন, নাহলে সভার মধ্যে কী হবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ফলে কোনো কাজই হবে না। আচ্ছা, এরপরে দেখো যেটা রয়েছে, ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় জনপ্রিয় সভাপতি হলেন স্পিকার। কারণ হচ্ছে যেহেতু সংসদীয় শাসন ব্যবস্থা জনপ্রিয় কেন বলা হচ্ছে, বলছে এখানে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রত্যেক লোকসভার সদস্য নির্বাচিত হয়ে থাকে, তার সেখানে সেই সব ব্যবস্থার প্রধান, অর্থাৎ লোকসভা যেখানে আইন প্রণয়ন হচ্ছে একটা পক্ষ, একটা গুরুত্বপূর্ণ পক্ষ, তার সভাপতি যদি হয় তাকে সেই হলো স্পিকার। এদিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ পদটি, এদিক দিয়ে তার পদ অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ বটে এবং মর্যাদাপূর্ণও বটে, কারণ সবার মধ্যে তার কথা নিয়েই, এমনকি প্রধানমন্ত্রীকেও অনারেবল স্পিকার বলেই কথা বলতে হয়। সবাই সভাকক্ষে, এবং তার অনুমতি না নিলে কিন্তু সবাই কিন্তু কোনো কথা বলতে কেউ কিন্তু পারে না, তিনি অনুমতি দিলেই সে কথা বলতে পারবে। তাহলে লোকসভার সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে, লোকসভায় সমগ্র জাতির প্রতিনিধিত্ব কিন্তু তার মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। এবং এই সভার সভাপতি রূপে স্পিকার হলেন সমগ্র জাতির স্বাধীনতার মূর্ত প্রতীক, যেটা জওহরলাল নেহরু বলেছিল, স্বাধীনতার মূর্ত প্রতীক এবং সম্ভ্রম যেটা রয়েছে, যে লোকসভার সম্মান, স্বাধীনতা, মর্যাদা রক্ষার দায়িত্ব স্পিকারের ওপরই ন্যস্ত থাকে। কারণ লোকসভার মধ্যে হইচই হলে দেশের লোকের কাছে একটা খারাপ বার্তা পৌঁছাবে, যেখানে যারা কর্ণধার একটা দেশকে পরিচালনা করছে তাদের মধ্যেই বিশৃঙ্খলা যদি দেখে মানুষ, তাহলে সেটা কিন্তু সত্যি একটা লজ্জাকর। তার জন্য যথেষ্ট স্পিকারের দায়িত্ব রয়েছে। বলছে স্পিকারের কর্তব্য হলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে যথার্থ নিরপেক্ষভাবে লোকসভা কার্যাবলীকে সম্পাদন করা। অর্থাৎ স্পিকারকে কিন্তু এখানে নিরপেক্ষ হতেই হবে, কারণ অনেক সময় দেখা যায় বিরোধী দলকে বলার সুযোগ দেওয়া হয় না, নিজেদেরই দলই বলে, নিজেদের প্রশ্নোত্তর পর্বগুলোতেও তাদের অংশগ্রহণ করতে হয়তো দেয় না।
বা দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবগুলোকে বিরোধী দলদের অনেক সময় আলোচনা করতে দেয় না, বা জিরো আওয়ারে যেগুলো আলোচনা হয় সেগুলোতেও কিন্তু সেগুলোতে দেখা যায় যেগুলি রাজনৈতিক দল ক্ষমতা রয়েছে সেগুলোই কিন্তু সম্পাদন করে থাকছে। তার নিরপেক্ষভাবে লোকসভার কার্যাবলী সম্পাদন করতেই হবে তাকে। তার ব্যক্তিত্ব, যোগ্যতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা, বুদ্ধি, বিবেচনা প্রভৃতির ওপর সংসদীয় গণতন্ত্রের অনেক কিছু নির্ভরশীল। অর্থাৎ একজন স্পিকার, এই যে বললাম যেগুলো সংসদীয় রীতিনীতিগুলি রয়েছে, এই সংসদীয় রীতিনীতিগুলি কতটা তিনি বজায় রাখতে পারছে তার জন্য তার ব্যক্তিত্ব দরকার, কথার মধ্যে তার যোগ্যতা দরকার, তার অভিজ্ঞতা দরকার, তার নিরপেক্ষতা দরকার, বুদ্ধি বিবেচনা প্রকৃতির ওপর কিন্তু সংসদীয় গণতন্ত্রে অনেকটা নির্ভরশীল। এটা স্বাভাবিক ব্যাপার। যেমন সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন এক স্পিকার, তার যথেষ্ট গুরুত্ব ছিল, যদিও তিনি অন্য দলের লোক ছিলেন তবুও কিন্তু স্পিকার হিসাবে তাকে নির্বাচন করা হয়েছিল একজন অভিজ্ঞ লোক হিসাবে। এবার দেখো, তার উপর নির্ভর করে লোকসভা ও তার সদস্যদের যোগ্যতা, স্বাধীনতা, অধিকার, তার প্রয়োগ এবং তীব্র আত্মপ্রতিষ্ঠার ইচ্ছা, অর্থাৎ তার উপর নির্ভর কিন্তু লোকসভা এবং তার সদস্যদের যোগ্যতা, অর্থাৎ যার যোগ্য রয়েছে তাকে যে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার সেখানে জনগণের সমস্যা সম্পর্কে, সেটা কিন্তু তার স্পিকারকে কিন্তু লক্ষ্য রাখতে হয়। অর্থাৎ তার প্রয়োগ এবং তীব্র আত্মপ্রতিষ্ঠা করা তখনই সম্ভব। এগুলিকে সামনে রেখে স্পিকার তার দায়িত্ব পালন করেন এবং এই পদটি মর্যাদামণ্ডিত করেন। অর্থাৎ একটা স্পিকার হিসাবে একটা দেশের সংসদীয় গণতন্ত্রের একজন রক্ষক হিসাবে বলা যেতে পারে, তার গুরুত্বপূর্ণ পদটিকে পদমর্যাদাটাকে মণ্ডিত করেছে এবং জনগণের সামনে আরও উজ্জ্বল করবে, যাতে সংসদীয় গণতন্ত্র কীভাবে রক্ষা করা যায়, কীভাবে পরিচালিত হয় একটা দেশ, সেগুলো মানুষের কাছে নজির হয়ে থাকবে। তাহলে দেখো, তোমাদের আগেও বললাম এই অধ্যায় থেকে ভারতের শাসন ব্যবস্থা থেকে কত বললাম যে টোটাল 10 নম্বরের প্রশ্ন হবে, একটা অবশ্যই বড় প্রশ্ন হবে। তোমাদের এর আগেও বলেছি এই অধ্যায় থেকে যেটা ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে কি, ভারতীয় সংসদের উভয় পক্ষের মধ্যে সাংবিধানিক যে সম্পর্ক, এই প্রশ্নটাও দিয়েছি, এই প্রশ্ন অবশ্যই করবে, এই প্রশ্নটাও করবে। প্লাস যে বিধানসভার অধ্যক্ষের যে কার্যাবলীগুলো রয়েছে একবার দেখবে, এটার সাথে ওটা মোটামুটি একই রয়েছে। এখানে ভারতের ক্ষেত্রে সমগ্র, সেখানে একটা রাজ্যের ক্ষেত্রে স্পিকার, অর্থাৎ যেহেতু আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র রয়েছে, মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, তাহলে অঙ্গরাজ্যও রয়েছে, সেখানে আঞ্চলিক যে সরকারগুলো রয়েছে সেখানেও কিন্তু একটা করে কি আছে, সরকার আছে, সেখানে আইনসভা রয়েছে। সে আইনসভায় কিন্তু যেমন রাজ্যের ক্ষেত্রে বিধানসভা বলা হয়, সে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু দুটি আইনসভা সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট বা এক কক্ষ বিশিষ্ট হয়ে থাকে। তো ভারতের ক্ষেত্রে বেশিরভাগ রাজ্যেই আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যেমন আমাদের পশ্চিমবঙ্গের আইনসভাও কিন্তু এক কক্ষ বিশিষ্ট, সেখানেও কিন্তু স্পিকারের ক্ষমতা এটাই এসেছিল যে পশ্চিমবঙ্গের স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা আবার আসতে পারে, তোমরা যে কোনো বই থেকে কিন্তু দেখে নিবে। তার সাথে এটা অবশ্যই করবে। আশা করি সকলে ভালোই আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো।